দূরে বসে কথা বলো, কাছে আসবে না একদম। তোমার ছোঁয়া বিশ্রীভাবে চুপে আমার গায়ে, মনে করিয়ে দেয় যে আমি একটা কালির ড্রাম। এই বাড়িতে একটা কুকুরের যা দাম আছে সেই দামটা আমার নেই। তুমি কুকুরের সাথে তুলনা করেছো আমাকে, বারবার আমাকে দয়া করে, আবার পরক্ষণেই নিজের জঘন্য রূপ দেখিয়ে। কি পাও তুমি বলো তো? খুব শান্তি লাগে তোমার আমাকে নিচু করে কথা বলতে? আধার অসহায় শ্বাস ফেলল। চাঁদনি বুঝতে চাচ্ছে না ও এসব মন থেকে বলেনি। সবসময় যেভাবে বিষয়টা নিয়ে আফসোস করে সেভাবে বলে ফেলেছিল। চাঁদনি যে শুনে ফেলবে ও খেয়াল করেনি। আধার চাঁদনির কথা মানল না। ওর কাছে গিয়ে ওর হাঁটুর কাছে বসলো। অপ্রকৃতিস্থভাবে চাঁদনির গাল ধরে বলল, আই প্রমিস আর কখনো কিচ্ছু বলবো না আমি তোকে। তোর যেভাবে মন চায় সেভাবে থাকবি। তোর পছন্দ না হলে আমি তোর আশেপাশেও আসবো না। প্লিজ আমার কথাটা শোন, আমাকে ছেড়ে যাস না। এই শহরে আমার কেউ নেই। তুই চলে গেলে আমি আবার একা হয়ে যাব। আমার এই একাকিত্ব একটুও ভালো লাগে না। চাঁদনি হাত ছাড়াতে চাইলো আধারের, পারল না। ও কখনোই আধারের সাথে জিততে পারে না। ছেলেটা যা মন চায় তাই করে ওর সাথে। সবকিছু চাঁদনির উপর চাপিয়ে দেয়, নিজের মন মর্জি করে, আবার অপমান করে, নিজে দূরে সরিয়ে দেয়, নিজে কাছে আসে। ও কি খেলনা নাকি? ওর মন নাই? আধার কেন সবসময় নিজের জোরটাই খাটাবে ওর উপর? চাঁদের কান্না পেল। ও অনেকক্ষণ ধরে স্বাভাবিক থাকার চেষ্টা করছে। আধার হাতের ছোঁয়া ভালো লাগছে না ওর একটুও। একটা মানুষ কতটা দুমুখ হতে পারে এই নিজের বান্ধবীর সামনে ওকে নিয়ে বদনাম করার পর। এই ওকে শান্ত করার চেষ্টা করতেছে। চাঁদনি কেঁদে দিল, কাঁদতে কাঁদতে বলল, ছাড়ো না প্লিজ, আমার ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? আমি তোরা ধরতে পারি না? আচ্ছা ছেড়ে দেব। আগে বল, আমাকে ছেড়ে যাবি না? আমি কি করে থাকবো তোকে ছাড়া? চাঁদনি হিচকি তুলে বলল, আগে যেভাবে থাকতে সেভাবেই থাকবে। আগেও তো কেউ থাকতো না তোমার সাথে। তোর সারাক্ষণ চোখের সামনে দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে আমার। আমার বাড়িটা খালি করে দিস না চাঁদনি, প্লিজ। আমি আর কিছু বলবো না তোকে। চাঁদনি চোখের জল দু হাতে মুছল আধার, গাল ছেড়ে হাত ধরল। চাঁদনি ওর দিকে তাকিয়ে বলল, সাবিহাপুকে নিয়ে এসো। আমাকে ডিভোর্স দেওয়ার পর তার সাথে সংসার করতে তো তোমার কোনো বাধা নেই। এত চিন্তা কিসের? আধার অতিষ্ঠ হয়ে বলল, তোর লগে বিয়া বসছে না একবার, আবার বিয়ে করতে বলছিস? তো আবার প্রাক্তনের সাথে? বিয়েটা তো না পারতে করেছো। আমি বলছি তো, তোমার উপর কোনো অভিযোগ রাখবো না আমি। আমার কোনো দায়িত্ব নিতে হবে না তোমায়। আমাকে ডিভোর্স দিলে তোমার নিজের স্বপ্নটা পূরণ করতে পারবে তুমি। একটা সুন্দর মেয়ে বিয়ে করলে তোমার বন্ধুরা তোমার বউকে সুন্দর বলবে। আমার মতো কালির সাথে অন্যদের পরিচয় করাতে তোমাকে আর লজ্জায়ও পড়তে হবে না। আধার পাংশুটে মুখে চেয়ে থাকলো ওর দিকে। চাঁদনি কোনো মতেই শান্ত হচ্ছে না। ও কাঁপছে, রাগে কাঁপছে না কষ্টে, আধার বুঝতে পারছে না। আধার সোফার উপর বসে জড়িয়ে ধরলো ওকে, বুকের সাথে ঠেসে ধরে শান্ত করার চেষ্টা করলো। চাঁদনি ছুটতে চাইলো ওর থেকে, শব্দ করে কেঁদে বলল, ছাড়ো, ধরবে না আমায়। তোমার ছোঁয়ায় ঘেন্না লাগে আমার। নিজের উপর খুব রাগ হয়। আর কত কষ্ট দেবে? মানুষ মনে হয় না আমায়? এভাবে একটু একটু করে মরার চাইতে হ্যাঁ একেবারে মেরে ফেলা ভালো না? আধার আর নরম হয়ে বোঝালো না চাঁদনিকে। এ পর্যায়ে ওর চুল টেনে ধরে শক্ত কণ্ঠে বলল, চুপ। অনেক শুনেছি তোর ফালতু কথা। ছেড়ে যাবে আমাকে? এতই সহজ? নিজের আফসোসের কথাটা বলা যাবে না? আফসোস রাখতে নেই, সেটাই তো বলছি আমি। আমি নামক আফসোসকে রেখো না আধার ভাই। সেটা তুই বলবি আমাকে? আমি যেটা বলবি সেটাই হবে। আমার কথার বিরুদ্ধে যেতে পারবে না তুই। আমার কথাই মানতে হবে তোকে, কষ্ট হলেও মানতে হবে। চাঁদনি সেসব কথা শোনে না। আধারের সব কথা অসহ্য লাগছে ওর কাছে। ও ছুটতে চাইছে, দম বন্ধ হয়ে আসছে ওর। অথচ আধার ছাড়ছে না, শক্ত করে বুকের সাথে চেপে ধরে আছে, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে। আর সেটা হতে দেয়া আধারের নিজের সৌন্দর্যের প্রতি কনফিডেন্ট হারানোর মতোই অসম্ভব। রেহানের বাড়ি ঢাকার উত্তরায়, সিটি কলেজ থেকে বেশ অনেকটা দূরে। প্রতিদিন ক্লাস অ্যাটেন্ড করতে গিয়েও ভীষণ টায়ার্ড হয়ে যায়। খুব ধকল যায় ওর উপর। বাড়ির গাড়ি নিয়ে যায় সব সময়। বিশাল এরিয়া জুড়ে ডুপ্লেক্স বাড়ি, বাড়ির সামনে সরু রাস্তা, তার দুপাশে ফুলের বাগান। ওর শৌখিন বাপের সখ্যতার শেষ নেই। তার উপর বাপের যে অঢেল টাকা পয়সা আছে তা বাড়ির বাইরে থেকে দেখলেই বোঝা যায়। ওর গাড়িটা যখন গেট পেরিয়ে ঢুকলো তখন বেশ কিছু বডিগার্ড ছেলেপিলে দাঁড়িয়ে ছিল উদ্যানে। ওদের বাড়ির সামনে সারাক্ষণ ছেলেপেলের আসর থাকবে, সবসময়ই থাকে এরা, কিন্তু আজ সংখ্যাটা একটু বেশি। আজ কি কোনো রাজনৈতিক সম্মেলন আছে?
আজ অন্য দিনের তুলনায় মানুষজনে এত বেশি কেন? রেহান ভাবনায় পড়ল। রেহানের মন আজ বিশেষ একটা ভালো নেই। ওর খুব মনে পড়ছে একজনের কথা। আজ বেশ কয়েকটা রাজনৈতিক মিছিল দেখেছে ও। সাদা পাঞ্জাবি পরা নেতাকে দেখলেই ওর একটা গম্ভীর ছেলের কথা খুব মনে পড়ে। রেহান বেল বাজিয়ে অপেক্ষা করলো। মুহূর্তেই সাবিহা দরজা খুলল। রেহান হাসে ওর দিকে তাকিয়ে। সাবিয়া সরে দাঁড়িয়ে জায়গা করে দিল। রেহান ঘরে ঢুকলো। সার্ভেন্টরা সবাই আসবাব ছাড়ছে। রেহান ভ্রু কুঁচকে তাকালো সাবিয়ার দিকে তাকিয়ে শুধায়, আজ কি স্পেশাল কিছু আছে আপু? বাইরে অনেক মানুষজন দেখলাম, কেউ কি এসেছে? সাবিয়া হাসি মুখে বলল, তোর জন্য একটা গিফট আছে। কি গিফট? দাদু ভাইয়ের রুমে চল। রেহান ভ্রু কুঁচকে তাকালো। প্রশ্ন না করে বলল, ব্যাগ রেখে আসি। হুম, আগে তোকে গিফট দিই। সাবিয়া সামনে হাঁটে। রেহান ব্যাগ কাঁধে নিয়ে ওর পিছু পিছু যায়। রুমের সামনে থামতে সাবিয়া কক্ষে উকি দিয়ে বলল, ভাইয়া দেখো কে এসেছে তোমার সাথে দেখা করতে। রেহান ভিতরে ঢুকলো। ওর দাদু ভাই রায়হান এহসান অনেকগুলো বছর ধরে শয্যাশায়ী। বিছানা থেকে উঠতে পারে না। তার হাত দুটো আঁকড়ে ধরে রাত বসে আছে তার পাশে, হাসি মুখে কথা বলছে। রেহানকে চোখে পড়তেই প্রশান্ত হেসে ডাকলো ওকে। রেহান ঠোঁট কামড়ে চাইলো তার দিকে। পরক্ষণে দৌড়ে গিয়ে ঝাপটে জড়িয়ে ধরলো তাকে। উৎফুল্ল কণ্ঠে ডাকলো, ভাইয়া তুমি? রাত ওর পিঠে হাত রেখে বলল, আমার বাচ্চা, কেমন আছিস তুই? রেহান উত্তর না দিয়েই একাধারে আওড়ালো, আই মিস ইউ ভাইয়া, আই মিস ইউ সো মাচ। আই মিস ইউ টু। রেহান সোজা হয়ে দাঁড়ালো। অবাক কণ্ঠে বলল, আমি ভুল দেখছি না তো? তুমি এসেছো, তাও এ বাড়িতে? তুমি তো এখানে আসো না ভাইয়া। কেন আসতে পারি না তোদের বাড়িতে? বাড়ি তো শুধু আমাদের না, তোমারও। রাত হাসলো। রেহান উৎফুল্ল চিত্তে গিয়ে বসলো ওর কাছে। রায়হান এহসান হাসলেন ওদের দিকে তাকিয়ে। কতদিন পর যে তিন ভাই বোন একসাথে হয়েছে তার হিসেব নেই। এই দৃশ্য কতদিন ধরে দেখেন না তিনি। সাবিয়া দাঁড়িয়ে ছিল। রাত ওর দিকে তাকিয়ে বলল, দাঁড়িয়ে আছিস কেন, বস। তোমার কপিকাট চলে এসেছে না ভাইয়া? আমার তো আর কথা বলার চান্সই নেই। সে কথা বলে বলেই তোমার কানে অবস্থা খারাপ করে দিবে। রেহান মিছিমিছি রাগ করলো। এই মেয়েটা সবসময় ওকে রাতের কপিক্যাট বলে। তার অবশ্য কারণ আছে। রেহান সবসময় খুব করে চেষ্টা করে রাতের বিহেভিয়ারগুলো কপি করতে। ওর পার্সোনালিটি, ওর কথা বলার স্টাইল, হাঁটার স্টাইল, বসার ধরন, গোমরা মুখেও মাঝে মাঝে মুচকি হাসা, এমনকি খাওয়ার ধরনটা পর্যন্ত কপি করা থেকে বাদ দেয় না ও। অন্যরা তো আর জানে না মানুষটা যে ওর কতটা পছন্দের। ওর খারাপ লাগে না ওকে কপিক্যাট বললে, আরো ভালো লাগে। মনে পড়ে ওর একটা ভাই আছে যে ওদের সাথে থাকে না, বছরে মাসে একবার কথাও বলে না, খোঁজ নেয় না। কিন্তু রেহানের খুব মনে পড়ে তার কথা। তবুও সে রাগার চেষ্টা করে তার মতো। কিন্তু রেহান এখনো তার রেগে যাওয়ার ধরনটা কপি করতে পারেনি। রাতের একটা চিল্লানি ধমকে ওদের বাড়ির সবাই সোজা হয়ে যায়। সেখানে ও চিল্লালেও ওর পিঠের উপরই ধূপধাপ পড়বে। তার উপর রাতের মন ভাঙচুর করতে চাওয়াটা তো বিলাসিতা। রেহান রাতের দিকে তাকিয়ে বলল, কখন এসেছো ভাইয়া? মাত্রই এসেই দাদুভাইকে দেখতে এসেছি। বললে না তো আসবে যে। আমি তো আর কলেজেই যেতাম। রাত ভাবুক স্বরে বলল, তোকে সারপ্রাইজ দিতে চেয়েছি। রেহান খুশিতে ওর বাহু জড়িয়ে ধরল। সাভিয়া এগিয়ে এসে বলল, হয়েছে, ছাড়। ভাইয়া অনেক টায়ার্ড। আসো আসো, ঠান্ডা কিছু খাওয়াই তোমাকে। জানো তুমি আসবে শুনে আমি তোমার জন্য ডাবের পুডিং বানিয়েছি। রাত ওর গাল টেনে দিয়ে বলল, বাহ, আমার অকর্মা বোনটার রান্নাও শিখেছে তাহলে। একদম অকর্মা বলবা না। এখন সব রান্না টুকটাক শেখার চেষ্টা করছি আমি। ইউটিউব দেখে দেখে সব রেসিপি ট্রাই করেছি। রাত উঠে দাঁড়িয়ে এক হাতে জড়িয়ে ধরল ওকে, বলল, চল তাহলে আজ তোর রেসিপি ট্রাই করি। রেহান মুখ কালো করে বলল, আমার জন্য বানাওনি আপু? আমিও তো বাইরে থেকে এসেছি, অনেক গরম বাইরে। কই তুমি আমার জন্য তো বানাও না? তুই তো সারাক্ষণই আমার চোখের সামনে থাকিস। ভাইয়াকে তো চোখে দেখাও দেয় না। তুই আর ভাইয়া সেম হলি? রেহান ঠোঁট উল্টালো। রাত ওর হাত টান দিয়ে দাঁড় করিয়ে বলল,
মন খারাপ করে না, তোর জন্যও বানিয়েছে। আর না বানালে আমার থেকে ভাগ করে দেব, ঠিক আছে? রেহান প্রফুল্ল চিত্তে মাথা ঝাঁকায়। সাভিয়া রাতের জন্য শুধু ডাবের পুডিং বানায়নি, সকাল থেকে দুপুর পর্যন্ত খাটাখাটনি করে অনেক ডিশ বানিয়েছে। চকলেট মিল্ক শেক, হোয়াইট সস পাস্তা, টেস্ট গলদা চিংড়ি, 2-3 রকমের ফলের জুস, দেশি বিদেশি মিলিয়ে অনেকগুলো রান্না সে করেছে। রাত সবগুলো টেস্ট করেছে, অত আহামরি না হলেও মোটামুটি হয়েছে। যেহেতু এটা সাভিয়ার প্রথম রান্না, তবুও রাত বোনের প্রশংসায় পঞ্চমুখ। এমনভাবে কমপ্লিমেন্ট দিচ্ছে যেন এর চেয়ে সুস্বাদু রান্না সে এর আগে কখনো খায়নি। রাত আর রেহান খাচ্ছিল টেবিলে বসে, সাভিয়া এটা ওটা বেড়ে দিচ্ছিল ওদেরকে। রাত বসতে বললেও বসছে না ও ওদের সাথে। খাওয়া দাওয়া পাঠ চুকিয়ে ওরা তিনজন এসে ড্রয়িংয়ে বসলো। সাভিয়া আর রেহান একে অপরের কাহিনী বলে যাচ্ছে ওকে, ওদের কথাই শেষ হচ্ছে না। রাত বাইরে যেমনই হোক ওদের দুজনের সাথে খুব ফ্রি, যে মনোযোগ দিয়ে শুনছে ওদের কথা। কথায় কথায় রাত সাভিয়ার উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, তোর না একটা বয়ফ্রেন্ড ছিল সাবু, সে কোথায়? সাভিয়ার মুখের হাসি মিলিয়ে যায়, মুখ কালো করে বলল ও, আর বয়ফ্রেন্ড কবেই মারা দিয়ে চলে গেছে। বোনের খোঁজ নাও তুমি? রেহান একটু হা হুতাশ করলো বোনের কষ্টে। সাভিয়া এমনিতে এসব কথা বলে না ওকে, তবে বড় ভাইয়ের বদৌলতে এসব শুনতে পাচ্ছে ও। এসব প্রেম কাহিনী শুনতে বেশ ভালো লাগে ওর, তা যতই বোনের হোক না কেন। রাত ঠোঁট টিপে হাসি আটকে বলল, বলেছিলাম না তোকে, বড় ভাইয়ের কথা না শুনলে এই হয়। কতবার বলেছিলাম ভেবে চিনতে পাবারা না। তোমার তো একদম ট্রু লাভ, বিশ্বাস কর। এ দুনিয়ায় ভালোবাসা বলতে কিচ্ছু নেই, সব অভিনয়, স্ক্যাম। একসময় সবাই ছেড়ে চলে যায়, একা বানিয়ে দিয়ে যায় আমাদেরকে, মাঝ রাস্তা পর্যন্ত নিয়ে গিয়ে হাতটা ছেড়ে দেয়। আমরা উদ্ভ্রান্তের মতো রাস্তা খুঁজতে থাকি। যে রাস্তাটা একটা মানুষের সাথে পাড়ি দিয়েছি, সে রাস্তা দিয়ে একা ফিরতে আমাদের খুব কষ্ট হয়। মাঝে মাঝে ফিরতে পারি, মাঝে মাঝে একা ফেরা আমাদের পক্ষে সম্ভব হয় না। এজন্যই সাবধান করেছিলাম তোকে, শুনিসনি আমার কথা, এখন কষ্ট পা। সাভিয়ার মনটা আকস্মাৎ ভীষণ খারাপ হয়ে গেছে, মুখ কালো করে বসে আছে ও। রাত গালে হাত ঠেকিয়ে তাকিয়ে আছে ওর দিকে। তার বোন যে এতটা সিরিয়াস রিলেশনশিপে ছিল রাত জানতো না। সাভিয়া ছেলেটার কথা অনেকবারই বলেছে রাতকে, বলেছিল ওর বিয়ের শুরু থেকে সবকিছু রাত অ্যারেঞ্জ করবে। নিজের প্রেমিককে প্রথমে নিজের মা বাবার সাথে দেখা না করিয়ে ভাইয়ের সাথে দেখা করাতে চেয়েছিল সাভিয়া। রাত বলেছিল ঢাকায় আসলে দেখা করাবে। তারপর মাঝে মাঝে অনেকদিন সাভিয়ার সাথে কথা হয়নি ওর। সাভিয়া বলেছিল রাত খোঁজ নেয়নি, এর মাঝে মেয়েটার ব্রেকআপ হয়ে গেল। রাত ভাবুক স্বরে বলল, ব্রেকআপ কেন হলো? সাভিয়া টলমলে দৃষ্টিতে তাকালো রাতের দিকে, ভাঙা গলায় বলল, মাসখানেক আগে বাবা মার মধ্যে অনেক ঝামেলা হয়, সব সময় হয়, এটা নতুন কিছু না। কিন্তু বাবা বলেছিল আম্মুকে সে চট্টগ্রামে যাবে। মাসখানেক আগে বাবা মার মধ্যে অনেক ঝামেলা হয়, সব সময় হয়, এটা নতুন কিছু না। কিন্তু বাবা বলেছিল আম্মুকে সে চট্টগ্রাম যাবে। জানো তো তারপর আম্মু কীরকম রিয়্যাক্ট করবে? বলেছিলাম তো তোমাকে, তুমি তো আমলে নাওনি, বাড়ির কোনো খবরই তো রাখো না তুমি। আমি অনেক ডিপ্রেস ছিলাম, আমি শুধু ওর থেকে একটু সেপারেশন চেয়েছিলাম ভাইয়া, কারণ তখন আমার আম্মুকে সামলাতে হচ্ছিল। বাড়ির মধ্যে প্রতিদিন একটা না একটা সমস্যা হচ্ছিল। দাদু ভাই তো আগে থেকেই অসুস্থ ছিল, আমি তার সাথে যোগাযোগ করতে পারিনি। ইভেন আমার কোনো বন্ধুর সাথেই আমার কথা হতো না। এটা সে স্বাভাবিকভাবে নিতে পারেনি। আমার একটু সময় চাওয়াটাকে সে আমার ইগো ভেবে নিয়েছে আমি ব্রেকআপ করেছি। এখনও দেখা হলে দোষারোপ করে, কিন্তু আমি দোষী নই। সাভিয়া নাক টেনে কান্না আটকালো। রাত ঠোঁট কামড়ে তাকালো ওর দিকে, একটু নীরব থেকে প্রশ্ন করলো, খুব ভালোবাসিস ছেলেটাকে? সাভিয়ার এবার চোখের পানি গড়িয়ে পড়ে। ও সত্যি ছেলেটাকে ভালোবাসে, অনেক ভালোবাসে। বুকের মধ্যে কেমন কষ্ট হয় সে অন্যেরা এটা ভাবতেই। আগে কখনো এত ফিল করেনি, হারিয়ে যাওয়ার পর যন্ত্রণাগুলো টের পাচ্ছে বেশি। খুব। রাত মিষ্টি করে হাসলো, বোনের মাথায় হাত রেখে বলল, তোর রিলেশন জোড়া লাগানোর দায়িত্বটা বরং আমি নেই। আমার বোনকে ছেড়ে যাওয়া এত সহজ না। সে আসবে না ভাইয়া, খুব ইগো তার। সে নিজের অ্যাটিটিউড জারি রাখার জন্য এমন হাজারো ভালোবাসার মানুষকে কুরবান করে দেবে। রাত গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, তোর বাপের মতো আর কি।
সাবিয়া হকচকিয়ে তাকালো। রাত কথা কাটিয়ে সাবিয়াকে প্রমিস করে বলল, না আসলে তুলে আনবো। আমিও দেখবো বদমাইশের কত ইগো। আমার বোনের ভালোবাসাকে হেলায় ফেলবে, ও তোকেই বিয়ে করবে। মানুষের অ্যারেঞ্জ ম্যারেজ হয়, লাভ ম্যারেজ হয়, তোদের ফোর্স ম্যারেজ হবে। বদমাস বলো না ওকে। তোর খারাপ লাগলে বলবো না। তাকে যদি তুলেও আনো, সে তো মন থেকে আমাকে বিয়ে করবে না, ভালোবাসবে না। জোর করে সংসার করা চায়। তুই কি চাস সেটা বল, আমি তাকে চাই। তাহলেই হলো, ও তোরই হবে। সাবিয়া সংশয় যায় না আধার বিবাহিত। এ কথাটা রাতকে বলতে পারবে না ও। রাত আর একটা কথাও শুনবে না, কানে নিচে ঠাটিয়ে চটকানা দিবে ওকে। ভালোবাসার সংসার এসব রাতের চোখের বালি হলেও মানুষের সংসার নিয়ে খুব সেন্সিটিভ ও। সংসার ভাঙা একদম পছন্দ করে না। যদি জানতে পারে তার নিজের বোন বিবাহিত একটা ছেলেকে নিয়ে হাপিত্তেশ করছে, তাহলে যে রাত কি করবে ওর সাথে ভাবতেই সাবিহার শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত বয়ে গেল। কিন্তু তবুও সাবিয়া জানে আধার এ বিয়েতে খুশি না। বাবার চাপে পড়ে এ বিয়েটা করেছে ও। সারাক্ষণে নিজের শ্যামলা বউকে নিয়ে আফসোস করতে থাকে। ওদের সামনেও অনেকবার করে ফেলেছে। সাবিয়া চেয়েও বেশি ওকে কে চেনে, তেমনি সাবিয়া নিজের ভাইকেও কম চেনে না। সাবিয়া এটা বলা মাত্রই রাতের মনে আসবে সাবিয়া নিজের মায়ের মতো হয়েছে। ওর মা যেভাবে রাতের মায়ের সংসার ভেঙে দিয়েছে, যেভাবে সাবিয়া আরেকটা মেয়ের সংসার ভেঙে দিতে চায়, কিন্তু ও আরেকজনের সংসার ভাঙতে চাচ্ছে না। আবার আধারকে ছাড়া থাকতেও পারছে না, কিন্তু সাবিয়া নিজেকে প্রায়োরিটি দিবে, আবারও রাতের চোখে খারাপ হতে পারবে না। সাবিয়া কথাটা চেপে গেল, সংশয় নিয়ে ঢোক গিলে বলল, সত্যি বলছো তুমি? তোর ভাইয়া মিথ্যা বলে না। সাবিয়া চোখ মুছল, রাতের বাহু জড়িয়ে ধরল খুশিতে। রেহান খুশিতে হাততালি দিল। ইস, সাবিয়ার বিয়ে নিয়ে অনেক প্ল্যান ওর, অনেক। একটা মাত্র বোন ওর, কিভাবে যে আনন্দ করবে ও সবকিছু ভেবে রেখেছে। তার উপর রাত থাকবে সাবিয়ার বিয়েতে, ছেলেটা থাকে না ওদের সাথে। রেহানের খুব মন খারাপ হয়, কিন্তু সাবিয়ার রাতের কথা শুনে পুলকিত হলো ওর হৃদয়। সাবিয়া আপুর বিয়ে মানে সবাই একত্রিত হবে, ওদের ভাঙা পরিবারটা আবার জোড়া লাগবে। রেহানের তর্স হয় না ওর বিয়ে খাওয়ার জন্য। তিনজন বসে এ কথা সে কথা বলছিল, তখনই সাদিক এহসান চৌখাট মারিয়ে ঢুকলেন। আজ তাড়াতাড়ি বাড়ি ফিরেছেন তিনি। বেশিরভাগ সময় তিনি রাতে বাড়ি ফিরেন, তবে আজ সব কাজবাজ ফেলেই চলে এসেছেন। তার একমাত্র কারণটা হলো রাত। সে আজ অনেকগুলো বছর পর এ বাড়িতে পা রেখেছে। রাহেন এহসান অনেকদিন ধরে রাতকে বাড়িতে আসতে বলেছিল। রাত নাকচ করেছিল বারংবার। সে এ বাড়িতে আসবে না মানে আসবে না। এমনকি রাজনৈতিক কাজে ঢাকা আসার পরও সে হোটেলে থাকতো। কয়েকদিন ধরে রায়হান এহসানের শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে। এমনিতেও উনি অনেক বছর ধরে প্যারালাইজড। তার উপর বারংবার নাতিকে দেখতে চেয়েছিল, তবুও রাত আসছিল না। শেষবার আর না পেরে বলল জীবিত অবস্থায় যাতে চোখে দেখা হলেও দেখে যায়। অনেক রিকোয়েস্টের পর অবশেষে রাত রাজি হয়েছে। কথাটা কালকে জানিয়েছিল সে রায়হান এহসানকে। সাদিক এহসান জানতেন না, জেনেছেন আজ সকালেই। তারপর থেকে ওনার মনটা ঠিক ছিল না। ছেলেকে এক পলক দেখার জন্য হৃদয়টা পড়েছিল বাড়িতে। শেষমেশ সব কাজ ফেলে চলে এসেছেন তিনি। সাদিক এহসান ঢুকতে রেহান উৎফুল্ল হয়ে বলল, বাবা। হাসলেন তিনি। রেহান দৌড়ে আসলো তার কাছে, খুশিতে বাকবাকুম হয়ে বলল, ভাইয়া এসেছে। জেনেছি। রাত ওনাকে দেখতে মোবাইল নিয়ে বসলো। সাভিয়া আর চোখে তাকালো ভাইয়ের দিকে। রাতের মুখ অবয়ব অনুভূতিহীন। সাভিয়া খালি মনে হচ্ছে সাদিক এহসান কথা বলতে আসলে রাত রেগে যাবে, তাই মিনমিনিয়ে বলল, ভাইয়া এসেছো, অনেকক্ষণ হচ্ছে, ফ্রেশ হয়ে নাও। তোরা যা। রাতের গম্ভীর স্বর। রেহান পিটপিট করে তাকালো সাভিয়ার দিকে, ইশারায় বোঝালো এরা দুজন আর কিছুক্ষণ এক রুমে থাকলে তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হবে খুব শীঘ্রই। সাভিয়া ডাকলো রেহানকে, তারপর দুজনে একসাথে কেটে পড়ল। সাদিক এহসান ইতস্তত হয়ে রাতের পাশে বসলেন, গলা ছেড়ে ডাকলেন, আবরার। রাত শুনল না, ফিরেও চাইল না তার দিকে। সাদিক এহসান আবার ডাকলেন ওকে, এবারও সে নিশ্চুপ, তাকালো না পর্যন্ত। এমন করে কয়েকবার ডাকলেন তিনি। ওনার ডাকে দুজন সার্ভেন্ট উকি দিয়ে চাইল তাদের দিকে। বাপ ছেলের ঝগড়াঝাটি নিয়ে বাড়ির কাজের লোক থেকে দারোয়ান পর্যন্ত সবাই অবগত। সাদিক এহসান ওদের দেখে লজ্জা পেলেন। ছেলেটা উত্তর পর্যন্ত দিচ্ছে না, এতটা অবজ্ঞা। যদিও এটা নতুন, তার চোখে উনি ইনভিজিবল। রাত কখনোই তাকে দেখতে পায় না।
তার ডাক শোনে না। উনি আবার ডাকতে রাত চৌকিতে উঠে দাঁড়ালো, হনহনিয়ে চলে গেল সিঁড়ি বেয়ে। মাঝখানে বেশ কয়েকদিন গ্যাপ দেওয়ার পর আজ কলেজে যাবে চাঁদনি। ওই দিনের পর থেকে ও একবারও কথা বলেনি আধারের সাথে। আধার বলতে চাইলেও এড়িয়ে গেছে। চাঁদনি ইদানিং নিজেকে একটা সমস্যা খেয়াল করে। ও খুব সহজে ডিপ্রেসড হয়ে যায়। উল্টোপাল্টা ভাবনা আসে ওর মনে। ছোট বিষয়টাকেও খুব বড়ভাবে নিয়ে রিয়েক্ট করে। মনটা সারাক্ষণ কিছু একটা ভেবে ছোট হয়ে থাকে। অস্বাভাবিক বিহেভ করছে ও কয়েকদিন ধরে। সারাক্ষণ মুখটাকে প্যাঁচার মতো বানিয়ে একা একা বসে থাকে। ফোন দেখা কমিয়ে দিয়েছে অনেকটা। সকাল সকাল ঘুম থেকে উঠে টেবিলে নাস্তা করতে বসেছে চাঁদনি। বুয়া উঠে খাবার রেডি করেছে অনেক আগেই। চাঁদনি গতকাল রাতে বলে রেখেছিল ও কলেজে যাবে, বুয়া যাতে একটু তাড়াতাড়ি। অবশ্য সে না উঠলেও চাঁদনি নিজে কিছু একটা বানিয়ে নিত। ব্রেকফাস্টে পরোটা আর কালো ভুনা চাঁদনির খুব পছন্দের। ও ভীষণ তৃপ্তি নিয়ে খাচ্ছিল। ওর পায়ের কাছে চ্যাম্প বসে আছে, মাঝে ওর পায়ে গা পোলাচ্ছে। চাঁদনি ওকে খেতেও দিয়েছে, কিন্তু চাঁদনির এত শান্তি আধারের বোধ হয় সহ্য হলো না। ওকে জ্বালাতে সে এসে হাজির হলো টেবিলে। চাঁদনি তাকালো না ওর দিকে, যেন দেখতেই পায়নি, বা আধার ইনভিজিবল হয়ে গেছে এমনভাবে। আধার ওর সামনাসামনি চেয়ার টেনে বসলো। হামি তুলে ঘুমু ঘুমু দৃষ্টিতে তাকালো চাঁদনির দিকে। চাঁদনি তাকাবে না এটা ওর জানা কথা। এমনভাবে ইগনোর করে মেয়েটা ওকে। আধার নিজের জন্য পরোটা আর ঝোল নিয়ে মুখে দেয়, আবার তাকায় চাঁদনির দিকে। চাঁদনি পাংশুটি মুখে খাচ্ছে। আধার কথা বলতে চাইলো, ওর খাবার শেষ হওয়ার ধৈর্য ধরতে না পেরে বলল, কলেজে যাবি? হুম, বললি না তো, আমি আরেকটু তাড়াতাড়ি উঠতাম। সমস্যা নেই, আমি একা যেতে পারবো, কলেজের রাস্তা তো চিনি। আধার মুখ কালো করে বলল। একা যাবি? চাঁদনি কিছু বলল না। আধার অসহায় স্বরে বলল, শোন না আমার কথাটা, কথা বলিস না কেন তুই আমার সাথে? ইচ্ছে করে না। আমার তো ইচ্ছে করে। এক বাড়িতে একে একে দুজন মানুষ থাকে, অথচ একে অপরের সাথে আমাদের কথা বলা মানে না। চাঁদনি এবারে মাথা তুলে চাইলো ওর দিকে। কিছু না বলে দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। ব্যাগটা গুছিয়ে চেয়ারের উপর রেখেছিল ও, কাঁধে তুলে বলল, যাচ্ছি। আধার একটু খেয়েই উঠে গেল। উতলা হয়ে বলল, এখনো রেগে আছিস? না, আমি দিয়ে আসি, হারাই যাবি আবার। লাগবে না, হারিয়ে গেলে ভালো। চাঁদনি বেরিয়ে গেল আধারের দিকে না তাকিয়েই। ও অ্যাপার্টমেন্ট থেকে বেরোতেই আধার পিছু পিছু নেমে আসলো ওর। চাঁদনি পিছু ফিরে চোখ মুখ কুঁচকে তাকালো। আধার টেডি হাসলো ওর দিকে তাকিয়ে। মেয়েটাকে জ্বালিয়ে মারতে কি যে ভালো লাগে ওর। আধার ওর কাছে যেতে চাঁদনি গুমট স্বরে বলল, আমি একা যেতে পারবো বলেছি না। তো যা, মানা করছি আমি। এসেছো কেন তাহলে? আমার ইচ্ছা। বিরক্তিতে চাঁদনির মুখ দিয়ে কথা বেরোলো না। আধার এগিয়ে এসে ওর কাছ থেকে ব্যাগটা নিয়ে নিল। ব্যাগটা চেন খুলে 2টা 500 টাকার নোট দিল। ব্যাগটা চাঁদনির দিকে এগিয়ে দিয়ে বলল, ঢাকার রিক্সাওয়ালা আমাদেরকে তো চিনিস না, টাকা দিতে ভুলে গেলে পুরো রাস্তায় মানুষের সামনে বেজ্জিত করে ছাড়তাম। চাঁদনি বলল, লাগবে না তোমার টাকা, আমার বাবার দেয়া পকেট মানি এখনো আছে, খরচ হয়নি। চাচ্চু তোকে পাঠাবে কেন? আমি তো মানা করেছিলাম। তোর বিয়ে হয়ে গেছে চাঁদনি, তুই তোর বাবা থেকে টাকা নিস লজ্জা করো না? চাচ্চু থেকে কেন নেবে? তোর দায়িত্ব এখন আমার। চাঁদনি কিরমিরিয়ে তাকালো, বাজখাই গলায় বলল, উফ, দায়িত্ব দায়িত্ব শব্দগুলো শুনতে এত বিরক্ত লাগে আমার। এই এক দায়িত্ব করে করে লিটারালি মেরে ফেলছো তুমি আমায়। যথেষ্ট দায়িত্ব পালন করেছো তুমি আধার ভাই, আর দরকার নেই, অফ যাও এবার। আধার নাক ফোলালো, তপ্ত স্বরে বলল, ঘুষি মেরে নাক ফাটিয়ে দেবো একদম। বেদবি করিস কেন? তো কিছু বলে না বলে যা আছে তাই করবে? পারবে যাবে ভাবছিস? আমল নামা লেখা হচ্ছে তোর, সব তুলব। কিছু না বলেই আমার যে অবস্থা করেছো তুমি, বললে তো আর আমাকে খুঁজে পাওয়া যেত না। এখন খুব শান্তিতে আছি। আধার ফোঁস করে শ্বাস ছাড়ে, নিজেকে সংযত করে বলল, হ্যাঁ, আমার দোষগুলো দেখবি খালি, বাদ দে, সাবধানে যাস। দোয়া করো যেন মরে যাই, মাঝ রাস্তায় কোনো ট্রাক বা বাস এসে যেন ওখানেই চ্যাপ্টার ক্লোজ করে দেয় আমার। সবার ভীষণ বোঝা হয়ে গেছি আমি। তুই মরে গেলে তোর লাশটা আমার বাড়িতে ফ্রিজিং করে রেখে দেবো, কবরও নসিবে জুটবে না তোর। চাঁদনি মুখ বিকৃত করে গেট পেরিয়ে বেরিয়ে গেল। আধার ধূপধাপ পা ফেলে ওর পাশে এসে দাঁড়িয়ে হাত ধরল ওর। চাঁদনি হাত ছাড়াতে চাইলে ধমক দিল ওকে। চাঁদনি মুখ ফুলিয়ে দাঁড়িয়ে থাকে। আধার রিক্সা থামালে চাঁদনির হাত ছাড়িয়ে উঠে বসে। আধার নিজেই ভাড়া দিয়ে দিল রিক্সাওয়ালা মামাকে, বলল, ওকে সিটি কলেজের সামনে নামাই দিন মামা।
মাথা জাগালো সে, রিক্সা চলতে শুরু করে। চাঁদনি একবারও আধারের দিকে তাকালো না, কিন্তু আধার তাকিয়ে থাকলো এক দৃষ্টিতে। রিক্সা চলে যেতেই মন খারাপ করে রাস্তায় দৃষ্টি নিবদ্ধ করে। তখনই সাভিয়ার কল আসে ওর ফোনে। আধার রিসিভ করতে সাভিয়া উদ্বিগ্ন স্বরে বলল, অন্ধকার, ক্লাসে আসবি না আজ? না রে, ইচ্ছে করছে না। কয়েকদিন ধরে খুব ধকল যাচ্ছে। রেস্ট নেই একদিন। এই আধার, প্লিজ এমন করিস না। সবাই আসবে আজকে, তুই না আসলে ভালো লাগে না। নাটক করিস না, মন মেজাজ ভালো নেই। আধার অ্যাপার্টমেন্টের দিকে হাঁটা দিল। আমার সবই তো নাটক তোর কাছে। সবাই আসতে বলেছে তাই কল দিয়েছি। আমার একার তো ঠেকা নয়। ঠেকা না থাকলেই হলো। আচ্ছা, আর কল করবো না, মাপ চাই। আসতেছি। এত ভং ধরিস ভাই, নাটকে। চাঁদনি চুপচাপ বসে আছে ক্লাসরুমে। ক্লাসে গুটি কয়েক শিক্ষার্থী উপস্থিত আছে। অন্য দিনের তুলনায় একেবারেই কম, জমজমাট ভাবটা নেই। এখনও ক্লাস শুরু হতে ঢের বাকি। আজ চাঁদনি একটু তাড়াতাড়ি কলেজে চলে এসেছে। বাড়িতে থাকলে প্রতিনিয়ত ওকে একাকী চুপচাপ বসে থাকতে হয়। আধার তো থাকে না, থাকলেও চাঁদনি কথা বলে না ওর সাথে। এখানে অবশ্য তার দোষ নেই, চাঁদনি কথা বলে না, তাই ওর বলার সুযোগও পায় না। কিন্তু চাঁদনিরই বা কী করার? একটা মানুষ কতক্ষণ নিজেকে নিয়ে খোঁটা শুনতে পারে? ওর যে কথা বলতে ইচ্ছে করে না এমন না, একাকিত্ব কার ভালো লাগে? কিন্তু ওর সেলফ রেসপেক্ট ওকে কথা বলতে দেয় না। ওই বাড়িটা চাঁদনির জন্য আধারের বানানো জেলখানা, যেখানে চাঁদনি বন্দী হয়ে থাকে। জেলের কয়েদিরা যেমন কথা বলার জন্য একটা মানুষ পায় না, কখনো বাইরে বেরোতে পারে না, ওদের জীবনে যেমন উপভোগ করার মতো কিছুই নেই, চাঁদনিও তেমন। ওর দম বন্ধ হয়ে আসে ওই জেলখানায়। তবুও চাঁদনি মানিয়ে নিয়েছে। একটা মানুষ অভ্যস্ত হয়ে যায়, কখনো না কখনো হাল ছেড়ে দেয়। চাঁদনি হাল ছেড়ে দিয়েছে, নিজের জন্য আর কোনো কিছুর আশা নেই ওর। বাইরে এই খোলা বাতাসটুকু শ্বাস নেওয়ার জন্য খুব বেশি প্রয়োজন ওর। ক্লাসে যে কয়েক শিক্ষার্থী উপস্থিত আছে সবাই হরদম গল্প আর হৈ হুল্লোড়ে মেতে আছে। ক্লাসের সব বন্ধুমহল খোশ গল্পের বুথ। সবাই তাদের জমানো কথা উগড়ে দিচ্ছে তাদের প্রিয় বন্ধু বান্ধবদের কাছে। চাঁদনি গালে হাত দিয়ে এতিমের মতো বসে থাকলো। আজ কি ওর বন্ধুরা আসবে না? ওরা তো এত লেট করে না, খুব তাড়াতাড়ি চলে আসে। ওই চারটা বাদর ছাড়া তো আর চাঁদনির কোনো বন্ধু নেই। ওরা না আসলে একসাথে আসে না। একদিন আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দেয়। সব কিছু কি কাল রাতে বলেছিল ওরা? চাঁদনি খেয়াল নেই। একবার গ্রুপ চেক করে আসা উচিত ছিল। পুরো দিনটা আজ বেকার যাবে। চাঁদনি মন খারাপ করে বসে থাকে। একটু পর রেহানকে আসতে দেখা গেল। চাঁদনিকে বসে থাকতে দেখে ওর পাশে ছেলেদের রোতে একটা টেবিলে বসলো, যেখানে থেকে সরাসরি চাঁদনির সাথে কথা বলা যাবে। চাঁদনি মেকি হেসে বলল, ভেবেছিলাম আসবে না, লেট হলো যে। মাঝ রাস্তায় গাড়িতে সমস্যা হয়েছিল। আচ্ছা, বাকিরা কই? ক্লাস এমন খালি কেন? এসেছে তো সবাই, দেখিসনি তুই ওদেরকে? না তো, আমি তো আজ অনেক তাড়াতাড়ি এসেছি, তারপরেও তো দেখলাম না কাউকে। অনেকক্ষণ ধরেই একা একা বসে আছি, ওরা কই? রেহান বলল, পরশু থেকে কালচারাল প্রোগ্রাম, সবাই কোনো না কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করছে। সবাই প্র্যাকটিসে গিয়েছে আই থিঙ্ক। চাঁদনি ঠোঁট গোল করে ও বোঝালো, বলল, তুমি নাম দাওনি? এই, তুমি করবি না তো? আমরা সবাই তোকে তুই তুই করে বলি, অথচ তুই আমাদের তুমি বলিস। এটা কোনো কথা হইল বেড়া? বেডা? আমি তো হাসনা আর বৃষ্টিকেও ছেলেদের মতোই ট্রিট করি, আর ওরা আমাদেরকে মেয়েদের মতো ট্রিট করে। ভাই ব্রাদারদের মধ্যে জেন্ডারে পার্থক্য কিসের? চাঁদনি ফিক করে হাসলো। রেহান গম্ভীর স্বরে বলল, তুই বল। আচ্ছা থামো। এই তো বাইরে যাবি? কেন? আমরা দুজন তো পার্টিসিপেট করলাম না, ওদের সাথেই না হয় থাকলাম। চল বাইরে ঘুরি। টিচার আসবে না? না, কাউন্সিলররা নিজেদের স্টুডেন্ট নিয়ে ব্যস্ত, ক্লাস হবে না। চাঁদনি সংশয়ে পড়ল। তবে রেহানের প্যানপ্যানানিতে টিকতে না পেরে বেরোলো ক্লাস থেকে। সিঁড়ি বেয়ে নামছিল দুজন। চাঁদনি আগে আগে নামে, রেহান পিছু পিছু। সিঁড়ি বেয়ে যত ছেলে উঠছিল সবার সাথে রেহান হাই হ্যালো করছিল। চাঁদনি অবাক হয়ে দেখে এই ছেলের কত বন্ধু। সিনিয়রদের সাথে পর্যন্ত বন্ধুর মতো আচরণ করছে। একটা ছেলের সাথে কথা বলার জন্য সিঁড়িতে দাঁড়িয়ে পড়ল রেহান। চাঁদনি ওর অপেক্ষা করলো না, ওকে লক্ষ্য করে উপর দিকে চেয়ে চেয়ে নিচে নামলো। পিছু ফিরে হাঁটতে গিয়ে অসাবধানতাবশত পা মুচড়ে ধুম করে নিচে পড়ে গেল। আ করে চিল্লানি দিয়ে নিচে পড়ে গেল চাঁদনি। মেঝেতে পড়া থেকে বাঁচতে গিয়ে
শক্ত করে আঁকড়ে ধরল সামনে আসা একজনের বলিষ্ঠ হাত। চাঁদনির চিল্লানি শুনে রেহান নেমে এলো, সাথে ওর সাথে কথা বলা ছেলেটা। চাঁদনি মেঝেতে পড়ল না, কিন্তু ওর পা মুচড়ে ব্যথা পেল ঠিকই। ভয়ে চোখ খিচে নিল চাঁদনি। গোড়ালি ঘুরে যাওয়ার মতো ব্যথা অনুভব করলো। মনে হলো অসম্ভব ব্যথায় চোখের সামনে পুরো দুনিয়া অন্ধকার হয়ে গেল ওর। রেহান নেমে এসে ভয়ার্ত দৃষ্টিতে তাকালো চাঁদনির দিকে, তারপর ওর আঁকড়ে ধরা মানুষটার দিকে তাকিয়ে বলল, ভাইয়া। রাত ছোট ছোট চোখ করে তাকালো। রেহান মুখে হাত দিল। মনে পড়লো কলেজে তো ওর পরিচয় দেওয়া মানা। চাঁদনি রাতের হাত ধরেছিল। নিজেকে বাঁচাতে এমনভাবে আষ্টে পৃষ্ঠে ওর হাতটা ধরল যে নখ ডেবে গেল রাতের হাতে। রেহান ধরল না ওকে। ভাগ্যবশত হাসনা আর বৃষ্টি তখন সিঁড়ি দিয়ে আসছিল, হয়তো ওদের খুঁজছিল। রেহান ডাক দিয়ে নিয়ে এলো ওদের। ওরা এসে চাঁদনিকে ধরল, অথচ চাঁদনি কোনো মতে দাঁড়াতে না দাঁড়াতে রাত ধমকে বলল, চোখ হাতে নিয়ে হাঁটো। এক্ষুনি কত বড় একটা অঘটন ঘটতো জানো তুমি? চাঁদনি এ পর্যায়ে চোখ পিটপিট করে তাকালো। ও এতক্ষণ রাতকে দেখছিল। রাত নাক ফুলাচ্ছে ওর দিকে তাকিয়ে। ফর্সা মুখ লাল হয়ে আছে রাতের। ওর পিছনে কয়েকজন ছেলেপিলে মুখ লটকে দাঁড়িয়ে আছে। একে তো পায়ের ব্যথায় চাঁদনির অবস্থা খারাপ, হাসনার বৃষ্টি কোনো মতে ধরে রেখেছে ওকে। তার উপর সামনের জন ধমকাধমকি করছে ওর উপর, যেখানে ওর কোনো দোষই নেই। নিতান্তই চাঁদনি নিজেকে বাঁচাতে চেয়েছিল। ঠোঁট কামড়ে কান্না আটকে বলল, সরি ভাই, আমি দেখতে পাইনি। অন্ধ তুমি? ডানে পায়ে মাথা নাড়ে চাঁদনি। রাতের খুব রাগ লাগছে। কলেজে এসেছে পর থেকেই একটা না একটা মেয়ে বিরক্ত করছে ওকে। এত ছ্যাঁচড়া মেয়েগুলো। এই মেয়ে তো ডাইরেক্ট গায়ের উপর পড়লো এসে। চাঁদনি ভয়ে ভয়ে তাকালো রাতের দিকে। বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে আছে রাত। বোঝা যাচ্ছে চাঁদনির উপর খুব বিরক্ত সে। রেহান এগিয়ে এসে ধরফরিয়ে বলল, ভাইয়া ও ইচ্ছে করে করেনি, অসাবধানতা বশত সিঁড়ি থেকে পা মুচকে পড়ে গিয়েছিল। আপনি প্লিজ ওকে বকবেন না। চুপ, একদম সাফাই গেইবে না। সে বাচ্চা। শাসিয়ে বলল রাত। রেহান কিছু বলার মতো পেল না। রাত রাগী দৃষ্টিতে চাঁদনির দিকে তাকিয়ে বলল, ছেলে দেখলে গায়ে পড়তে মন চায়। নিষ্ঠুর অপমানে চাঁদনি কেঁদেই দিল। অসহায় স্বরে বলল, আমি তো ইচ্ছে করে করিনি, আমার কি দোষ? আপনি আমাকে এইভাবে অপমান কেন করছেন? রাত আমলে নিল না ওর কথা। তিরতিরিয়ে মেজাজ চিবিয়ে বলল, আবার মুখে মুখে কথা বলছো তুমি? একে তো লাফালাফি করতে গিয়ে আমার গায়ের উপর পড়েছো, আবার উত্তর দিচ্ছ। সাহস তো কম না। নেক্সট টাইম যাতে তোমাকে আমার আশেপাশেও না দেখি। যাও এখান থেকে, গেট লস্ট। চাঁদনি কেঁপে উঠল ধমকে। বৃষ্টি হাত বুলিয়ে দিল ওর পিঠে। রাতের নজর বর্তালো এবার চাঁদনির পায়ে। কেটস পরে আসেনি আজকেও। ফলস্বরূপ বুড়ো আঙুলের নখ উল্টে গেছে, রক্ত ঝরছে সেখান থেকে। রাত গম্ভীর দৃষ্টিতে রেহানের দিকে তাকিয়ে বলল, তোমার বন্ধুর পায়ে ব্যান্ডেজ করাতে হবে, ইনফেকশন হয়ে যাবে নয়তো। বাধ্যের মতো মাথা ঝাঁকালো রেহান। সবাই চাঁদনিকে ধরে প্রস্থান নিল সেখান থেকে। রাতের হাত জ্বালাপোড়া করছে। মেয়েটা নখের আঁচড় বসে গেছে হাতে। রাত কপালে ভাঁজ ফেলে তাকালো, নাকমুখ কুঁচকে বলল, বদনাম করে দিল আমাকে। পেছন থেকে নুহাস বলল, ভাই আমাদের প্রিন্সিপালের অফিসে যেতে হবে। চল। আমি জিজ্ঞেস করব তার থেকে ওনার কলেজের মেয়েগুলো এত ছেঁচড়া কেন? আসছি পর্যন্ত বিরক্ত করছে আমাকে। সামনে নির্বাচনের জন্য কিছু বলতেও পারছি না, সহ্যও করতে পারছি না। সি, মেয়ে আমার একটুও পছন্দ না। ছেলেদের পছন্দ ভাই। বলেই নুহাস তড়িঘড়ি করে মুখে হাত দিল। রাত ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো ওর দিকে। চাঁদনি নিঃশব্দে কাছে। ওর পায়ের অবস্থা শেষ। হাঁটুতেও ব্যথা পেয়েছে বেশ অনেকটা। বুড়ো আঙুল থেকে একাধারে রক্ত পড়ছে। ওর বন্ধুরা সবাই মিলে ওকে কলেজে ডক্টরের কাছে নিয়ে এসেছে। সে ব্যান্ডেজ করে দিল চাঁদনির পায়ে। ওর গোড়ালি ধরে দেখলো কোনো ফ্র্যাকচার হলো কিনা। না, তেমন কোনো সমস্যা হয়নি। মেঝেতে না পড়ায় এ যাত্রায় বেঁচে গেছে, তবে ব্যথা পেয়েছে অনেকটাই। চাঁদনি হাঁটু দেখতে পারছে না, তবে বুঝতে পারছে ওখান থেকে চামড়া উঠে গেছে। ডক্টর ওকে একটু বসে রেস্ট করতে বললেন। হাসনা, বৃষ্টি, রেহান, সিয়াম সবাই উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। রেহান বাদে বাকি তিনজন কয়েকটা কম্পিটিশনে পার্টিসিপেট করেছে। ওদের চিন্তিত মুখ দেখে চাঁদনির চোখ মুছে সূক্ষ্ম স্বরে বলল, তোরা প্র্যাকটিস করতে যা, আমি ঠিক আছি, একটু বসলে ঠিক হয়ে যাব। হাসনা চোখ পাকিয়ে বলল, দেখতে পাচ্ছি খুব সুস্থ আছো তুমি। হেলা চোখে দেখিস না তুই,
কানা তুই, আসলে তো কত বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। সিঁড়ি থেকে গড়িয়ে পড়লে তোর একটা হাড্ডিও আস্ত থাকতো না। চাঁদনি শিশুর মতো ঠোঁট উল্টালো। বৃষ্টি নিজের ওড়না দিয়ে ওর মুখ মুছে দিয়ে বলল, থাক, কিছু বলিস না, বেচারি এমনিতে অনেক ব্যথা পেয়েছে। রেহান মুখ কালো করে তাকিয়েছিল চাঁদনির দিকে। হাসনা ওর পায়ে পাড়া দিয়ে বলল, জানোয়ার, তোর ভাই একটা কেমন রে, ইচ্ছা করে গায়ে পড়ছিল চাঁদনির। ও কি গায়ে পড়ে মেয়ে? পড়ছে তো পড়ছে, কি হয়েছে? গা ক্ষয় হয়ে গেছে ওনার? ও এভাবে বকতে পারবে? নেতা হয়েছে বলে সবার মাথা কিনে নিয়েছে। আজই আমার ক্লাস লিস্ট থেকে তোর ভাইয়ের নাম মুছে দেব। রেহান পা ধরে লাফাতে লাফাতে হাসনাকে গালি দিতে দিতে বলল, শয়তান চেমড়ি, আমারে মারিস কেন? ভাইয়াকে যাই বল না। আমি করেছি মনে হয়? ভাইয়া মেয়েদের টাচ পছন্দ করে না, তাই এরকম বিহেভ করেছে। আর কোথাও গেলে তাকে কিছু কিছু মেয়েরা খুব বিরক্ত করে। ফেড আপ হয়ে গিয়েছিল, ভুলবশত হলেও চাঁদনির গায়ে পড়া মানতে পারেনি। প্রতি উত্তরে হাসনা মুখ বাঁকালো। বৃষ্টি পাংশুটে মুখে বলল, বাদ দে, নেতাদের এমন অ্যাটিটিউড না থাকলে চলে। মানছি চাঁদনির সাথে যা হয়েছে খুব খারাপ হয়েছে, বাট আমি আমার ক্রাশের লিস্ট থেকে আবরার ভাইকে মুছতে পারবো না। এই ব্যাপারে আমি তোর সাথে নেই। হাসনা আমতা আমতা করে বলল, আরে, ওটা আমি রাগে মাথায় বলেছি। ক্রাশ কি কখনো লিস্ট থেকে বাদ দেওয়া যায়? আবরা ভাই তো আমার মেলা ভালো লাগে, বাট রাগটা একটু বেশি। দুজন একসাথে হাহুতা শুরু করলো। রেহান আর সিয়াম কপাল চাপড়ালো ওদের অবস্থা দেখে। চাঁদনি সবার কথার মনোযোগ দিয়ে শুনছিল এতক্ষণ। এ পর্যায়ে মুখ খুলল ও। রেহানের উদ্দেশ্যে বলল, উনি তাহলে তোর ভাই? হুম, নিজের? তা বলতে একদম সেম ডিএনএ। ছি, এসব কি বলছিস? রেহান হাসতে থাকলো, বলল, তুই অনেক ইনোসেন্ট রে। আমরা তো আরও 18+ কথা বলি। বলি না তো একবারও। প্রয়োজন পড়ে নাই, ওরা 4 জন জানতো। তুই কখনো জানতে চাস নাই? চাঁদনি আর কিছু বলল না, চুপ করে বসে থাকলো। বাকি 4 জন গল্প করছে। চাঁদনি ওদের গল্প মনোযোগ দিয়ে শোনে। খুব কমই ও নিজের বক্তব্য পেশ করে। ওর প্রধান কাজ ওদের আজাইরা কথাগুলো শোনা। যেমন ক্লাসে কে কার সাথে রিলেশনে আছে, কার ব্রেকআপ হয়েছে, কে কয়টা প্রপোজাল পেয়েছে, এই পর্যন্ত। কোনো ম্যামের সাথে কোন স্যারের কাহিনী চলছে, এসব কিছুই ওদের গল্পের মূল টপিক। আর সত্যি কথা হচ্ছে, চাঁদনির ওদের আজাইরা কথাগুলো শুনতেই ভালো লাগে। চাঁদনি একটু রেস্ট করার পর সব বন্ধুরা একসাথে বেরোলো কক্ষ থেকে। চাঁদনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে পারছে। বৃষ্টি আর হাসনা তবুও ধরে রেখেছে ওকে। হাসনা বিতর্ক প্রতিযোগিতা দিয়েছে। বিতর্কে ও খুব পারফেক্ট। মানুষের সাথে ঝগড়া করার ঝুড়ি নেই ওর। সিয়াম খুব ভালো আর্ট করতে পারে। ও দিয়েছে চিত্রাঙ্কন আর রচনা প্রতিযোগিতা। বৃষ্টি দিয়েছে নাচ। ও রিহার্সাল করতে চলে গেছে। হাসনা আর সিয়ামও নিজেদের প্র্যাকটিসে গেল। কোনো কাজ নেই শুধু রেহান আর চাঁদনির। ওরা একবার এক ক্লাসে গিয়ে বন্ধুদের প্র্যাকটিস দেখে। রেহান আর চাঁদনি ঘুরছিল। চাঁদনি বলল, তুই তো অনেক কিউট। তোর ভাইটা এমন বদরাগী কেন? কিভাবে ধমকালো আমায়? কিছু মনে করিস না প্লিজ, বাট ভাইয়া বদরাগী না, সে আমার চেয়েও সুইট। বাট মেয়েদের টাচ একদম পছন্দ করে না। আমি তো জানতাম নেতারা একটু প্লে বয় টাইপের হয়, ফ্লার্ট করে, ওদের অনেকগুলো গার্লফ্রেন্ড থাকে। না ভাইয়া আলাদা। ওনার জীবনের একমাত্র মেয়ে ওনার মা, আর কেউ নেই, ছিল না কখনো। আচ্ছা, খুব ভালোবাসে নিজের মাকে? হুম, অনেক। শব্দে ব্যাখ্যা করা যাবে না। মামনি যদি বলে আকাশ থেকে চাঁদ এনে দিতে, সেটাও করার সম্পূর্ণ চেষ্টা করবে। চাঁদনি হেসে বলল, ধুর, চাঁদকে আনা যায়? যায় না। ভাইয়া চেষ্টা করবে, খুব করে চেষ্টা করবে। ওনার মা ওনার পুরো দুনিয়া। তুই তোর মাকে মামনি বলিস? রেহান কথা ঘুরিয়ে বলল, চল বৃষ্টির রিহার্সাল দেখতে যাই। বৃষ্টি আর ওর টিম রিহার্সাল করছিল। হাসনা বিতর্ক প্র্যাকটিস করছিল। সিয়ামও ছিল সেখানে। চাঁদনি আর রেহানকে যেতে বৃষ্টি ওদের দেখে দৌড়ে আসলো। চাঁদনি হাত ধরে বলল, গানের কম্পিটিশনে তোর নাম দিয়েছিলাম আমি। তুই তো খুব সুন্দর গান করিস, তোকেই ডাকতে যাচ্ছিলাম, তার আগেই চলে এলি। চাঁদনি ছোটবেলা থেকে মোটামুটি ভালোই গান পারে। ওদেরকে গল্পের ছলে বলেছিল একবার। সেটার জের ধরে বৃষ্টি নাম দিয়েছে। চাঁদনি অবাক হয়ে বলল, কেন নাম দিয়েছিস? গান পারি, বাট সেটা কম্পিটিশনে পার্টিসিপেট করার মতো না। পাগল তুই? এত গুণী শিক্ষার্থীদের মধ্যে আমি জিতবো? জেতাটা বড় ফ্যাক্ট না, পার্টিসিপেট করাটা বড়। মাঝে মাঝে আমাদের গেয়ে শোনাস না,
আমার খুব ভালো লাগে। আর এখানে প্র্যাকটিসও করতে পারবি, মেন্টর আছে। প্লিজ না করিস না দোস্ত, আমি নাচ দিচ্ছি, তুই গান দে। না না প্লিজ, আমি পারবো না, আমার দ্বারা এসব হবে না। হবে, চেষ্টা করলেই হবে। রেহান বলল, হ্যাঁ পারবি তুই, একটু চেষ্টা করলেই পারবি। ভাই না প্লিজ, এইসব আমি খুব কাঁচা। বৃষ্টি চাঁদনির কথা শুনল না, টেনে নিয়ে গেল ওকে। গানে তেমন কেউ নাম দেয়নি, চাঁদনি সহ মোট 4 জন। ওদের কয়েকজন সিনিয়র গান শুনে ক্যান্ডিডেট বাছাই করছিল। চাঁদনির নাম ধরে ডাকতে চাঁদনি গেল সেখানে। ওর মুখ নার্ভাস ফিল হচ্ছিল, একটুও প্র্যাকটিস করে আসেনি ও। করবে কি করে, জানতোই না এসব। কালচারাল প্রোগ্রাম হবে সেটা পর্যন্ত না। মেয়েটা নাম দিয়েছে ঠিক আছে, বোকা মেয়েটা একবারও সে কথাটা জানাবে না ওকে। এখন প্র্যাকটিস ছাড়া কি ছাতার মাথা গাইবে ও? সিয়াম গিটার নিয়ে এসেছিল সব দেখানোর জন্য। ও চাঁদনির দিকে নিজের গিটার এগিয়ে দিয়ে বলল, শুরু কর। চাঁদনি গতকাল রাতে পুনর্জন্ম শুনেছিল, সে ওটাই গেয়ে শোনালো। গান শেষ হলে সবাই হাতে তালি দেয়। ওদের একজন ক্লাসমেটও নাম দিয়েছে গানের জন্য। তবে সমস্যা হলো, যে সিনিয়ররা বাছাই করছিল সেখানকার একজন মেয়েটার বড় বোন। স্বাভাবিক সে পার্সিয়ালিটি করে শুধুমাত্র তার বোনকে জেতাতে চাচ্ছে। চাঁদনি মেয়েটার চেয়ে সুন্দর গাইলেও সিনিয়ররা সবাই মেয়েটার নাম ঘোষণা দিল। অথচ চাঁদনির বন্ধুরা বাদেও উপস্থিত সবাই ভেবে রেখেছিল চাঁদনি জিতবে। কথা কাটাকাটি এমন পর্যায়ে গেল যে ঝগড়া লেগে যায়। হাসনা তো একটা কথা ছেড়ে বলছে না। মেয়েটার বড় বোন চোখ পাকিয়ে বলল, বেয়াদবি কেন করছো তোমরা? আমরা না তোমাদের সিনিয়র? সিনিয়র হলে সিনিয়রদের মতো আচরণ করতে হয়, এটা চিটিং হচ্ছে। আপনি তো পার্সিয়ালিটি করছেন, উপস্থিত সবাই শুনেছে আমার ফ্রেন্ড বেশি ভালো গিয়েছে। সেটা তোমরা ডিসাইড করবা না, কোনো পার্সিয়ালিটি করা হচ্ছে না। স্যাররা আমাদের দায়িত্ব দিয়েছে, আমরাই যোগ্য কাউকে বাছাই করব। বেয়াদবি করলে একদম প্রিন্সিপালকে বলে দিব। চাঁদনি হাসনাকে থামানোর চেষ্টা করে, হাসনা থামে না। তবে মেয়েটার বলতে হলো না। ওদের চিল্লাপাল্লা শুনে প্রিন্সিপাল এসে ঢুকলো ক্লাসে। ওদের কথা থেমে গেল। প্রিন্সিপালের সাথে রাতকেও আসতে দেখা গেল। একপাল ছেলে পেলে বোঝা যাচ্ছে ওরা একসাথে কোথাও যাচ্ছিল। চিৎকার চেঁচামেচি শুনে এখানে এসে ঢুকেছে। প্রিন্সিপাল ওদের না ধমকে সুন্দর করে প্রশ্ন করলেন। হাসনা কোনো কিছু না ভেবে তার সামনে গিয়ে দাঁড়ালো। মেয়েটার বড্ড সাহস, অভিযোগ ছুড়ে বলল, পার্সিয়ালিটি হচ্ছে না স্যার। মেয়েরা আবার চেঁচামেচি শুরু করলে প্রিন্সিপাল ঘটনার অর্ধপ্রান্ত জানতে পারলেন। সিনিয়রদের উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বললেন, একদমই না স্যার, আমরা যোগ্য যে তাকেই বাছাই করেছি। ওরা ওদের ফ্রেন্ডদের জন্য সিনিয়রদের সাথে বেয়াদবি করতেছে, ম্যানার্স নেই। রাত বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে আছে সবার দিকে। ওর খুব বিরক্ত লাগছে। আজ কলেজে আসাটাই ভুল হয়েছে ওর। নুহাস পাশ থেকে ফিসফিস করে বলল, আপনার ভাই আপনাকে বদনাম করা মেয়েটা। চিবিয়ে ফেলবে এমন দৃষ্টিতে তাকালো রাত। নুহাস ভ্যাবলা মার্কা হাসি দিল। হাসনা উঁচু গলায় বলল, আপনারা যাকে বাছাই করছেন তার চেয়ে আমার ফ্রেন্ড বেশি যোগ্য, ওর গান বেশি সুন্দর হয়েছে। মেয়েটা মুখ বাঁকালো, তাচ্ছিল্য করে বলল, হ্যাঁ, খুব যোগ্যতা তোমার বান্ধবীর। যোগ্যতা গলে গলে পড়ছে, দেখেই বোঝা যাচ্ছে। যেই না চেহারা, নাম রাখছে প্যারা। হঠাৎ করেই মেয়েটার মুখ দিয়ে খুব বর্ণবাদী একটা কথা বের হয়ে গেল। অপমানে চাঁদনির সর্বাঙ্গে কাটা দেয়। ও হাসনাকে দৃঢ় গলায় বলল, আমি গাইবো না গান। হাসনা, যথেষ্ট হয়েছে, এবার বন্ধ কর। হাসনা প্রতিবাদ করে বলল, না, তুই নাম দিবি, 100 বার দিবি, তুই জিতেছিস, সুযোগ পাওয়ার অধিকারটাও তোর। আবারও শুরু হলো দুদলের মধ্যে কথা কাটাকাটি। অনেকে রাতের সামনে হাইলাইট হওয়ার জন্য একটু বেশি প্রিপ্রেন্ট করতে চাচ্ছিল নিজেকে। প্রিন্সিপাল থামাতে পারছে না ওদের। তিনি রাতের দিকে তাকিয়ে বললেন, রাত কপাল কুঁচকে গম্ভীর স্বরে বলল, তোমরা এত বেয়াদব কেন? টিচার পর্যন্ত মানছো না। সুন্দর করে কথা বলে এই বিষয়টা মীমাংসা করা যায় না? এত উগ্রতা তোমাদের? চিল্লাচ্ছ কেন এভাবে? সবাই চুপ করে তাকালো ওর দিকে। রাত মেয়েটার দিকে তাকিয়ে কঠিন স্বরে বলল, খুব সুন্দরী তুমি। সৌন্দর্য গলে গলে পড়ছে। মা বাবা এসব শেখায়? মানুষকে মানুষ গণ্য করছো না? এত শিক্ষিত হয়ে লাভ কিসের? মনুষ্যত্ব না থাকলে একটা মানুষের যোগ্যতা বিচার করার তুমি কে? একে তো নিজের মানুষের জন্য পার্সিয়ালিটি করছো, আবার বড় বড় কথা বলছো। এই গোবরে ঠাসা ব্রেন নিয়ে সিটি কলেজে টিকলি কি করে? হেসে দিল সবাই। মেয়েটা খুব অপমানিত বোধ করলো। রাত জোর কণ্ঠে বলল, সাইলেন্স। যে যোগ্য বেস্ট কিছু পাওয়ার অধিকার তার।
যোগ্যতা কখনো সৌন্দর্যতার মারপেছে আটকে যায় না। সুন্দরী না হয়েও নিজের যোগ্যতায় কোনো কিছু অর্জন করে নেওয়া অনেক বড় পাওয়া। আর হুড়পড়ি হয়ে গোবরটাসা ব্রেন নিয়ে নখের সমান অ্যাটিটিউড দেখানোর কোনো মূল্য নেই। সিটি কলেজে পার্সিয়ালিটির কোনো জায়গা নেই। ফার্দার যদি তোমার এমন উগ্রতার কোনো খবর আমার কাছে আসে, রেড টিসি পেতে দেরি হবে না তোমার। ক্লাসরুমের পরিস্থিতি থমথমে। চাঁদনি মাথায় হাত দিয়ে বসে আছে। প্রিন্সিপাল রাতের চেলাপেলারা ক্লাস থেকে প্রস্থান নিয়েছে অনেক আগেই। তবে মেয়েটার চাঁদনিকে উল্টোপাল্টা কথা বলা থামিনি এখনো। চাঁদনিকে ওর বন্ধুরা সান্ত্বনা দিচ্ছে, মেয়েটাকে তার বন্ধুরা সান্ত্বনা দিচ্ছে। তবে অনুষ্ঠানের দিন গান গাওয়ার সুযোগটাই চাঁদনি পেয়েছে। হাসনা সেই নিয়ে বেশ খুশি। বিজয়ী একটা ভাব দেখা যাচ্ছে ওর চোখে মুখে। সিনিয়রদের সাথে জেতা চারটিখানি কথা না। চাঁদনি উঠে দাঁড়ালো, উদাস স্বরে বলল, আমি একটু বাইরে যাচ্ছি, তোরা বস। চাঁদনি বেরিয়ে এলো। ওর মনটা খুব বিক্ষিপ্ত হয়ে আছে। যেখানে যায় সেখানে কেন এসব কথা শুনতে হয় ওকে? কেন ওর রূপের নিচে ওর গুণটা চাপা পড়ে যায় সব সময়? চাঁদনি দীর্ঘশ্বাস ফেলে, রেলিং ধরে দাঁড়ালো। সিঁড়ির কাছে যেতেই রাতকে উঠতে দেখা গেল। চাঁদনি আর চোখে তাকিয়ে নিচে নামতে গেল। রাত গম্ভীর স্বরে বলল, তোমার পায়ের অবস্থা কেমন এখন? চাঁদনি থেমে যায়, পিছু ফিরে বলে, ভালো। রাত আর কিছু বলল না। চাঁদনি একটু চুপ থেকে বলল, ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আমার কলেজের স্টুডেন্টদের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। চাঁদনি নামতে গেল। রাত বলল, নাম কি তোমার? চাঁদনি। শুধুই চাঁদনি? আন্তারা শিকদার চাঁদনি। সুন্দর নাম। তুমি খুব ভালো গান গাও। চাঁদনি খুশি হয়ে বলল, আপনি আমার গান শুনেছেন? আমরা প্রিন্সিপালের সাথে ওখানেই দাঁড়িয়ে কথা বলছিলাম। চাঁদনি হাসলো। মিস চাঁদনি? মিস আর মিসেস? বিয়ে হয়েছে? চাঁদনি হ্যাঁ বলতে গিয়েও বলল না। এ শহরে আধারের বন্ধুরা ছাড়া আর কেউ জানে না ও বিবাহিত। এমনকি ওর বন্ধুরা পর্যন্ত না। আধার পছন্দ করে না ওর পরিচয় দিতে। কলেজে ভর্তির দিনই শাসিয়ে বলে দিয়েছে চাঁদনি যাতে কখনো না বলে ও বিবাহিত। আধার কখনোই ওর হাজবেন্ড হিসেবে কলেজে আসতে পারবে না। আসলে আসবে গার্ডিয়ান হিসেবে, যেহেতু ঢাকাতে ওদের কেউ নেই। চাঁদনি মুখ নামিয়ে বলল, না। ছোট মানুষ, এত তাড়াতাড়ি বিয়ে হবে না এটাই স্বাভাবিক। ছোট তাই বিয়ে হয় না এমন না। তাহলে? চাঁদনি মলিন হেসে বলল, আসলে আমাকে কেউ চয়েস করে না, কালো তো। এভাবে বললে কেন? এই টাইপের মানুষগুলোকে আমার একদম পছন্দ না। যারা সৃষ্টিকর্তা দেওয়া সৌন্দর্য নিয়ে সন্তুষ্ট থাকতে পারে না, নিজেই তো নিজেকে ভালোবাসতে পারোনি, আরেকজন ভালোবাসবে কি করে? আগে নিজেকে প্রায়োরিটি দিতে শেখো, দেখবে মানুষও চয়েস করছে। সবাই যে বলে না চাইতেও নেগেটিভ ভেবে ফেলি আমি, কনফিডেন্স রাখতে পারি না নিজের উপর। তুমি মানুষের কথা শুনবে কেন? তবে আমার মত কি জানো? বিয়ে না করাই ভালো। এই বিয়ে নামক শব্দটাই একটা স্ক্যাম। প্রথম ভালোবাসা দেখিয়ে মানুষ শেষমেশ পিছন মারা দিয়ে চলে যায়। চাঁদনি ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে থাকে। রাত উপরে উঠতে উঠতে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।